অবস্থা পুরাই খারাপ, পুরা জঙ্গলটা একদম পুরা বাগানের ঐতিহ্যবাহী একটা বাগান, তার নাম হচ্ছে কেওড়া বাগান। হাঁসের মাংসগুলোর দিকে সবাই কিভাবে ফেলফেল করে তাকিয়ে আছে দেখো। এই গহীন জঙ্গলে এই দুইজন এখানে কি করে? চলুন দেখে আসি আমাদের এই ঐতিহ্যবাহী কেওড়া বাগান। গুগল ম্যাপ দেখেও আসতে পারবেন এখানে, কোলেগোড়া থেকে যানবাহন কিংবা হেঁটেও আসতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যে এই সোনাগাজী ন্যাশনাল ফরেস্ট কেওড়া বাগানে। আমরা এখন আসছি ফেনীর ঐতিহ্যবাহী একটা বাগান, তার নাম হচ্ছে কেওড়া বাগান। এটাকে আমরা উপভোগ করার জন্য, সৌন্দর্য দেখার জন্য, এই বাগানটাকে ভালো করে দেখার জন্য এই বাগানে আসা। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এখানে অতিরিক্ত কেওড়া গাছ থাকায় এই জঙ্গলটাকে মানুষ কেওড়া বাগান হিসেবে চিনে। আর এই কেওড়াকে সোনাগাজীর অধিকাংশ মানুষ কেকড়া নামেও ভালো চিনে। কেওড়া এগুলো এক ধরনের ফল যেগুলো খেতে টক, যা এখানকার বাচ্চাদের প্রিয় ফল। এই বনের একটা বিশেষত্ব আছে যে এই বনের হচ্ছে অনেক ঘন ঘন গাছ আছে যেগুলা সুন্দরবন একটা ফিল পাওয়া যায়। চলুন দেখে আসি আমাদের এই ঐতিহ্যবাহী কেওড়া বাগান। আর এই কেওড়া বাগানে শুধু আমি একা না, আমাদের সাথে আছে পুরো আমাদের ভ্রমণ পিপাসুর টিম। চলুন। এই জঙ্গলের মধ্যে হাঁটার অনেকগুলো অসুবিধা আছে, তার মধ্যে প্রধান হলো মাটিতে থাকা অস্ত্রধারী গাছ আর মাকড়সার বাসা, যেগুলোর কারণে ঠিকমতো হাঁটাই যায় না। কোনো কোনো গাছ থাকার কারণে এখানে হাঁটতে অনেক অসুবিধা হয়, তাও আমরা হাঁটতেছি, দেখি কি হয়। জোয়ারের ঢেউয়ের সাথে আসা ফোমে ভরপুর পুরো বাগান। এখানে এত পরিমাণে ফোম এসে জড়ো হয়েছে যে পুরো বাগানটাই ফোমে ভরে গেছে। এই ফোমগুলো আসার কারণ হচ্ছে ওই পাশে একটা নদী আছে, নদী থেকে জোয়ারের সাথে, নদীর ঢেউয়ের সাথে ভিতরে ঢুকে গেছে ফোমগুলা, পুরাটা বিস্তীর্ণ হয়ে গেছে। আর হাতে এই দুইটা লাঠি হচ্ছে ফোমগুলো নাড়ি থাড়িয়ে দেখার জন্য যে কোনো জীবজন্তু বা সাপ টাপ থাকতে পারে, এই জন্য বাঁচার জন্য, নিজের সুরক্ষার জন্য এগুলো নেওয়া। চলুন দেখি কি হয়। আল্লাহ, পুরা বাগানটাই হচ্ছে ফোমে ভরে গেছে, চারদিকে শুধু সাদাই দেখা যাচ্ছে ফোমের কারণে। এই বাগানে যদি কেউ ঘুরতে কিংবা পিকনিকে আসেন, তবে আমার পরামর্শ হবে আপনারা একা একা বাগানে হাঁটবেন না, কারণ এখানে এত পরিমাণে গাছ রয়েছে যেগুলোর কারণে আপনি বুঝতেই পারবেন না আপনি এখন কোথায়। পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত। অবস্থা পুরাই খারাপ, পুরা জঙ্গলটা একদম, পুরা বাগানটাকে ওরা বাগানটাই ঘুরে শেষ, একদম পুরো অবস্থাটা একদম শোচনীয় হয়ে গেছে। যদিও বাগানের ভিতরে আমি পথ হারিয়ে ফেলছিলাম, তবুও কম্পাস দেখে হাঁটার কারণে অবশেষে পুরো বাগান ঘুরে শেষ মাথা দিয়ে বাইর হয়েছে। হাঁটতে 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 ভিতরে হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়ে গেছে যে শুয়ে পড়ার মতো অবস্থা হয়ে গেছে। তারপরে হাঁটার থামাই নাই, হাঁটতেছি, পুরো বাগানটাই শেষ করে ফেলছি হাইটে হাইটে, একদম শেষ মাথা দিয়ে বাইর হয়েছি। এখন বাইর হওয়ার পরে আমি আর আমার একটা ভাগিনা আছে, ভাগিনার দুটা ছাড়া আমার একদম সহপাঠী একজনকে পাইতেছি না। এখন এখন তাদেরকে খুঁজতে হবে, দেখি তাদেরকে পাই কিনা। পুরো বাগান ঘুরার পরে বাগিনা, তোমার অবস্থা কিরকম? আরো কি ফুটি আছে তাদের সাথে বাড়ি খাইতে ফুটি জীবনটা কারেছে। এটা হচ্ছে বাগানের বাইরের সাইড। এখন এখানে মানে আমার কথাগুলো পুরোপুরি আসতেছে না, কারণ পুরো অতিরিক্ত বাতাস, তো বাতাসের কারণে কথাগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে না। তারপর আমি বলতেছি বাগানের বাইরের সাইডটা মানে ভিতর থেকে অনেক আলাদা, দেখতে তাকিয়ে থাকতে মন চায়। ভিতরে গেলে এমন অবস্থা, বাজে অবস্থা, হাঁটাই যায় না। তবুও নতুন একটা এক্সপিরিয়েন্সের জন্য হাঁটা আর কি। এটা হচ্ছে বাগানের শুরুর সাইড, এই জায়গাটা হচ্ছে শুরুর সাইড। তো আমাদের টিমগুলো এখানে রান্না করতেছে। এই জায়গাটা হচ্ছে বাগানের শুরু সাইড, মানে একদম শুরু হয় এখান থেকে, বাগান শুরু হয়েছে। এই জায়গায় আমাদের টিম লিডাররা রান্না বান্না করতেছে। আর এটা পুরাটা বাগান, পাগাটা একদম ঘুরে, পুরোটা হচ্ছে বাগান। আর ঠিক এই জায়গা দিয়ে আমরা পুরোটা ঘুরে, ঠিক এই জায়গা দিয়ে আমরা বাইরে হয়েছি, এই জায়গা দিয়ে বাইরে হয়েছি, মানে পুরো বাগানটাই ঘুরে শেষ। এত কষ্ট হচ্ছে আল্লাহ, এখনো হাঁপাইতেছি শরীরটা। একদম পুরো বাগানটা, কয়েক কিলোমিটার বাগানটা পুরোটা হাইটা ঠিক এই জায়গা দিয়ে বাইরেছি। আমাদের বড় ভাইরা কত কষ্ট করে রান্না করতেছে, আর অন্য সব ফাঁকিবাজগুলো ফেল করে মাংসের দিকে তাকিয়ে আছে, কখন যে খাবে সে আশায়। আমাদের খাওয়ার আয়োজন বেশি কিছু না, শুধু হাঁসের মাংস, ভাত, সালাদ আর কোল্ড ড্রিঙ্কস।
বড় ভাইরা আয়োজন করলে সেখানে আমাদের মতো ছোট ভাইরা অনেকটা ফাঁকিবাজি হয়, না হলে বড় ভাইগুলো বকবে কাদের। আর যাই হোক, হাঁসের মাংসগুলো সুস্বাদুই হয়েছে মনে হচ্ছে, দেখতেই মনে হচ্ছে অনেকটা সুস্বাদু হয়েছে। খাবারের আগ মুহূর্তে সবাই কেমনে কেমনে খাবে সেগুলো নিয়ে মনে হয় আলোচনা করতেছে, গ্রুপে গ্রুপে ভাগ হয়ে। কয়েকজন এখানে কয়েকজন ওখানে দাঁড়িয়ে বসে সমান তালে হাঁসের মাংসগুলো কিভাবে হজম করবে, কার থেকে কে বেশি খাবে সেগুলো নিয়েও আলোচনা মেতে উঠলেন সবাই। ওরা মনে হয় অন্য কিছু নিয়ে আলোচনা করতেছে, থাক আর সেদিকে না যাই। ভাত রান্না করার পরে চাল যেগুলো বেঁচে গেছে সেগুলোকেও ছাড় দেয় নাই। ওই চালগুলোকেও কিভাবে খাবে এতক্ষণ ফোন দিয়ে আটার পরে উপায় বের করে বেজে খাওয়ার, মানে চাল ভাজা খাওয়ার। তেল দিয়ে নাইডা সাইডে আমাদের বড় ভাই চালগুলোকে বেজে দেয়, পুরোপুরি ভাজা না হলেও খাবারের উপযোগী করে দেয়। আর সেগুলোকেও লুফে নিচ্ছে কয়েকদিনের না খাওয়া দুর্ভিক্ষজনিত উপোস লোকগুলো। সকলে ঝাঁপিয়ে পড়তেছে চাল ভাজার উপরে। অবশেষে আসলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ, অর্থাৎ খাওয়ারের সময়। বড় ভাইগুলো খাবার বন্টন করে দিচ্ছে যেন কারো প্লেটে কম বেশি না হয়। আর লোভ এবং ক্ষুধা কোনোটাকেই সামলানো যাচ্ছে না, একটু দ্রুত দেন। রান্না বান্না সবকিছুই একদম মজাদার হয়েছে, সকলেই রান্না করা বড় ভাইয়ের সুনাম করতেছে। আর হ্যাঁ, এই খাইতে খাইতেই আমাদের পিকনিকের কার্যক্রম শেষ হয়েছে, আর আমার ব্লগেরও। আল্লাহ হাফেজ।